আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রবীন্দ্রনাথের খনিকা কাব্যে আধ্যাত্মিক সত্তার স্বরূপ তুলে ধরো। ভূমিকা: কবি জীবনের প্রথম হতেই তিনি প্রকৃতি ও মানবের সৌন্দর্য, মাধুর্য, প্রেম উপভোগ করেছেন। চির সৌন্দর্য মাধুর্যময়ের রস এতদিন তিনি এই বিশ্বের মধ্য দিয়ে, প্রকৃতি ও মানবের মধ্য দিয়ে পান করেছেন। এই রসের হয়তো চরম উপভোগ হয়ে গিয়েছে। এখন সেই সৌন্দর্য, মাধুর্য, প্রেমের চিরন্তন উৎসবের ধারে গিয়ে সেই পরম সৌন্দর্যময় ও রসময়ের নবনর প্রত্যক্ষ সম্বন্ধের মধ্য দিয়ে এক অভিনব রস পান করতে চান। অবশ্য এও এক প্রকার ভোগ। এটিও তার কবি প্রকৃতিরই একটি অংশ। তবে এই ভোগের পথ ভিন্ন ও পাথেয় ভিন্ন ধরনের। এই পথে প্রকৃতি ও মানব পিছনে পড়ে রইল, কবি চললেন তাদের স্রষ্টার সন্ধানে। পুনর্জীবনের জয়ধ্বনিময় গম্ভীর সঙ্গীতে আকৃষ্ট হয়ে ধূসর রহস্যময় দিগন্তের পানে। এ পথের পাথেয় ত্যাগ ও বৈরাগ্য। তার জন্য কবি চৈতালি হতে কথা, কাহিনী ও কল্পনার মধ্য দিয়ে প্রস্তুত হয়েছিলেন। তার পাথেয় সংগ্রহ করেছিলেন। কল্পনার পর হতে কবির নতুন যাত্রা আরম্ভ হল। আধ্যাত্মিক জীবনে কবির প্রবেশ। এতদিন ভোগের জীবনের নিকট হতে শান্ত সংযতভাবে বিদায় নিয়ে গভীরতম আধ্যাত্মিক জীবনে প্রবেশ, বিদায়, পরামর্শ, শেষ হিসাব, অতিথি, আবির্ভাব, অন্তরতম সমাপ্তি খনিকার এই ভাবধারার কবিতায় দেখতে পাওয়া যায়। কবি ধীরে ধীরে এই সৌন্দর্য, মাধুর্য, ভোগ প্রধান জীবন ছাড়িয়ে গভীর আধ্যাত্মিক জীবনের দিকে যাত্রা করেছেন। জগৎ জীবনের রং ও রেখা কেন মুছিয়া যাইতেছে, কোলাহল থামিয়া আসছে, গম্ভীর ও শান্ত আবহাওয়ার মধ্যে কবি তাহার বাঞ্ছিতের নির্ভূত নির্জন মিলন কামনা করেছেন। বিদায় কবিতায় কবি প্রকৃতি ও মানব রসের জীবন হইতে বিদায় চাইতেছেন। তাহার হৃদয়খানা এতদিন সুসংগতভাবে বাজিতেছিল, আজ একটু বেসুরা বাজিতেছে, আর এ আসরে তাহার গান করা মানাইতেছে না। তাই শান্তির অজুহাতে সরিয়া পড়িতে চাইতেছে। তোমরা নিশি যাপন করো, এখনো রাত হয়েছে ভাই। আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে। পরামর্শ কবিতায় কবি অসময়ে অনির্দিষ্ট পথে যেতে আশঙ্কিত হয়েছেন। জীবনের এক পর্যায়ে শেষ করে বহু ব্যথা আহত জীর্ণ জীবন তরি সন্ধ্যায় ঘাটে ভিড়েছে। এখন আবার ঝড়ঝঞ্ঝাময় অন্য পথে যাত্রা করলে বিপর্যয়ের সম্ভাবনা আছে। জীবনে তো এইরূপ বিপর্যয় অনেক হয়েছে। অনেকবার তো হাল ভেঙেছে, পাল গিয়েছে ছিঁড়ে, ওরে দুঃসাহসী। কিন্তু এখন আর সে শক্তি নাই, সে দৃঢ় হৃদয় বল নাই। তবুও এ বিপর্যয় এড়াবার উপায় নেই। তাহার সর্বনাশা স্বভাব তাহাকে স্থির থাকিতে দিবে না। নূতন পথের আশায় তাহার সমস্ত বুদ্ধি বিবেচনাকে আচ্ছন্ন করে ফেলেছে। হায়রে মিছে প্রবোধ দেওয়া অবোধতর মম, আবার যাবে ভেসে শেষ হিসাবে
কবি জীবনের এক পর্বের শেষ হিসাব করেছেন। সেসব বস্তুকে তিনি এতদিন দেবতার মতো সেবা ও পূজা করেছিলেন, তাদের কতখানি মূল্য আছে তাহা এই জীবনের সন্ধ্যায় আর নির্ধারণ করতে চাহেন না। এখন এ জীবনের দোকান পাট তুলে পার হতে হবে, তাহার তো লাভের খাতা নয়। সুতরাং লোকসানের দুঃখ ভুলিয়া যাওয়াই বিবেচনার কাজ। অন্ধকার ছাইয়া আসছে, এই অন্ধকারে স্নিগ্ধ হাতে নিজেকে সমর্পণ করে সঙ্গীহীন অবস্থায় বিশাল ধরণীতে অগ্রসর হতে হবে। কিন্তু তাতে ভয় নেই, সেই অন্ধকারের মধ্যে তার প্রাণের দেবতাই তার সঙ্গী হবে। সুতরাং গত জীবনের কথা চিন্তা বৃথা, এর পরিণতিই তো বর্তমান জীবন। আধার রাতে নিনিমেষে দেখতে দেখতে যাবে দেখা, তুমি একা জগৎ মাঝে, প্রাণের মাঝে আরেক একা। ফুলের দিনে যে মঞ্জরি, ফলের দিনে যাক সে ঝরি। মরিস নে আর মিথ্যে ভেবে, বসন্তেরই অন্ত এবে। যারা যারা বিদায় নেবে, একে একে যাক রে সরি। অতিথি কবিতায় কবি বলেছেন যে, ভরা সাজে গৃহদ্বারে এসে অতিথি শিকল নাড়ছে, বধূ একাকী গৃহে আছে, অতিথিকে অভ্যর্থনা করা তার কর্তব্য। তার সন্ধ্যাকালীন গৃহকাজ ও সাজসজ্জা বোধ হয় শেষ হয়নি, তবুও সমস্ত কাজ ফেলে রেখে অতিথিকে অভ্যর্থনা করা দরকার। ভয় বা লজ্জার কোনো কারণ নেই। ঘোমটা টেনে প্রদীপ খানি হাতে নিয়ে নীরবে অতিথিকে পথ দেখিয়ে আনলেই হবে। বিলম্বে অনাদরে যেন অতিথি দেবতা বিমুখ হয়ে চলে না যায়। ওই শোনো গো অতিথি বুঝি আজ এলো আজ, ওগো বধূ রাখো তোমার কাজ, রাখো কাজ। শুনছ নাকি তোমার গৃহদ্বারে, টিনি টিনি শিকলটি কে নারে, এমন ভরা সাজ। কবির পরাণ বধূর দ্বারে নবজীবনের দেবতার আগমন সংকেত। দৈবতা আজ এসেছেন বর্ষা রানী রূপে। আবির্ভাব কবিতায় কবি তাকে বরণ করে নিয়েছেন। বর্ষার ঐশ্বর্য ও সৌন্দর্যের মূর্তিমতী দেবীরূপে দেবতার এই সময়ে আগমন সম্পূর্ণ অপ্রত্যাশিত। এখন সৌন্দর্য ও ঐশ্বর্য উপভোগের জীবন শেষ। সৌন্দর্য উপভোগের জীবন শেষ। কবির জীবনে যখন বসন্ত ছিল, তখন তিনি তার অপেক্ষায় বসেছিলেন। সে সময় এ বসন্তের সৌন্দর্য লক্ষ্মীরূপে দূর হতে ক্ষণে ক্ষণে তার স্বর্ণাঞ্চল ও বসন্ত পুষ্পাভরণ কবি চকিতে দেখতে পেতেন। বসন্তের পুষ্পের উপর তার স্পর্শের চিহ্ন পাওয়া যেত। কঙ্কিনীর মৃদু ঝঙ্কার যেন বাতাসে ভেসে আসত। বসন্তের বনে তার সুগন্ধি নিঃশ্বাস পাওয়া যেত। কিন্তু আজ বর্ষার সৌন্দর্য লক্ষ্মীরূপে তিনি একেবারে ভিন্ন মূর্তিতে কবিকে দেখা দিয়েছেন। গগনে তার এলো চুল ছড়িয়ে পড়েছে, ঘন নীল অবগুণ্ঠনে তার মুখ ঢাকা। এনবরূপের অপরূপ মায়ায় কবি আচ্ছন্ন, হৃদয় উদ্বেল। ঢেকেছে তোমারে তোমার ছায়ায়, সঘন সজল বিশ্বাস মায়ায়। আকুল করেছে শ্যাম সমারোহে, হৃদয় সাগর উপকূল। আবির্ভাব কবিতাটি কবির প্রকৃতি, মানব রস, শিল্প বর্ষণ।
তারপরেই শরতের নির্মল আকাশে একটি মাত্র সন্ধ্যা তারা। হঠাৎ সে এসেছিল প্রকৃতিকে সঙ্গে করে, তাই কবি তাকে যোগ্য অভ্যর্থনা দিতে পারেননি। না পারাই কথা, কারণ পূর্বের প্রাণময় নেই, সে দৃষ্টিভঙ্গি নেই। এখন দেবতাকে কবি চান প্রকৃতি ও মানবের মধ্য দিয়ে নয়, একাকী অন্তরের মধ্যে। অন্তরতম কবিতায় কবি বলেছেন যে সংসারকে নানাভাবে ভুলিয়ে কৌশলে তিনি তার অন্তরতমের গান গেয়েছেন। সকল নয়নের আড়ালে নিশীথ রাতের স্বপ্নের মধ্যে তার অন্তরতমের সাথে সাক্ষাৎ। তোমার যে পথ তুমি চিনিয়াছ, সে কথা বলিনে কাহারে, সবাই ঘুমালে জনহীন রাতে, একা আসিতা দুয়ারে। সুখ দুঃখ পুলক বেদনায় কত বিচিত্র অভিজ্ঞতা, কত লোকের মেলা মেলার মধ্য দিয়ে কবি দীর্ঘ জীবন পথ অতিক্রম করেছেন। সে পথ শেষ হয়ে আসলো এখন। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা, সব শেষ হলো সেখানে সেথায় তুমি আর আমি একা। সমাপ্তি কবিতা। এখন নির্জন রুদ্ধ ঘরে সন্ধ্যা দীপলোকে তুমি ও আমির মিলনের নবজীবন আরম্ভ হলো। উপসংহার। পরিশেষে বলা যায় যে প্রকৃতি ও মানবের বিচিত্র সৌন্দর্য মাধুর্য প্রেমের জীবন, জীবনের বিপুল আবেগ ও সঙ্গীত জীবন। শিল্পীর শ্রেষ্ঠ রসমভাগের জীবন সমাপ্ত হল। পরবর্তী দীর্ঘকালের সাহিত্য সাধনায় কবির এই শ্রেষ্ঠ রস জীবন মাঝে মাঝে ক্ষণকালের জন্য ফিরে এসেছে বটে, কিন্তু এই জীবন পর্বের বর্ণগন্ধ গান তাতে নেই। সে এক নতুন রূপে নতুন বাণী নিয়ে প্রকাশ পেয়েছে।